অনেকেরই মনে প্রশ্ন থাকে ক্যান্সার কিভাবে আগে থেকে ধরব। তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্যান্সার স্ক্রিনিং কি, কোন কোন ক্যান্সার এই স্ক্রিনিং এর মাধ্যমে আমরা আগে থেকে ধরতে পারি, সেই স্ক্রিনিং এর প্রসিডিওর গুলো কি, কোন কোন ফ্রিকোয়েন্সিতে এগুলো করা দরকার এবং সেগুলোর সাকসেস রেট কত। শুনতে থাকুন শেষ অবধি। প্রত্যেকটি ক্যান্সার নিয়ে আমরা ডিসকাস করি। প্রথমে বলি সার্ভাইকাল ক্যান্সার, মানে মহিলাদের সার্ভিক্সে যে ক্যান্সার হয় সেই ক্যান্সারের স্ক্রিনিং সম্ভব। কিভাবে সম্ভব? প্যাপ স্মিয়ার বলে একটি জিনিস হয়, যেটায় সার্ভিক্স থেকে যেই সিক্রেশনটা থাকে সেখান থেকে একটা স্মিয়ার নিয়ে প্যাপ স্মিয়ার টেস্ট করা হয়। কাদের করা উচিত? 21 বছরের উপরে। মোস্ট অফ দ্য গাইডলাইন্স বলে যে 21 বছরের বয়স থেকে প্যাপ স্মিয়ার করা উচিত, প্রত্যেক 2 থেকে 3 বছর অন্তর অন্তর। প্যাপ স্মিয়ার যদি নেগেটিভ থাকে তাহলে ওই ফ্রিকোয়েন্সিতে কন্টিনিউ করা উচিত টিল দ্য এজ অফ 65 এর পরে খুব একটা প্যাপ স্মিয়ার করার কোনো এভিডেন্স সেরকম নেই। যদি কারোর প্যাপ স্মিয়ারে পজিটিভ থাকে তখন সেটাকে কনফার্ম করার জন্য আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে, যেমন ধরুন কলপোস্কোপি, বা তার সঙ্গে প্যাপ স্মিয়ারের সঙ্গে কিছু ডিএনএ টেস্টিং করা হয়, এইচপিভি ডিএনএ টেস্টিং। সেগুলো দিয়ে আমরা আরো ভালো কনফার্ম করতে পারি যে প্যাপ স্মিয়ারটা সত্যি ভেতরে কোনো ক্যান্সারের কারণে পজিটিভ হয়েছে নাকি ফলস পজিটিভ হয়েছে। তো প্যাপ স্মিয়ার 21 বছর বয়স থেকে করতে শুরু করুন এবং প্রত্যেক 2 থেকে 3 বছর অন্তর অন্তর প্যাপ স্মিয়ার করুন। এইভাবে আপনি সার্ভাইকাল ক্যান্সার অনেক আগে থেকে ধরতে পারবেন। শুধু সার্ভাইকাল ক্যান্সার নয়, সার্ভাইকাল ক্যান্সারের আগে কিছু প্রি ক্যান্সারাস কন্ডিশন থাকে যাকে বলে কার্সিনোমা ইন সিটু, এবং এই কার্সিনোমা ইন সিটু যদি খুব বেশি দিন ধরে কেউ পুষে রাখে সেটা কিন্তু পরবর্তীকালে সার্ভাইকাল ক্যান্সারের দিকে টার্ন করতে পারে। তো সেই কার্সিনোমা ইন সিটু স্টেজে যদি আমরা ধরতে পারি, চিকিৎসা করে কিন্তু পুরো জিনিসটা প্রিভেন্ট করা সম্ভব। সার্ভাইকাল ক্যান্সার ডেভেলপ করাটা প্রিভেন্ট করা সম্ভব। এরপরে আসি কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা আগে থেকে স্ক্রিনিং করে আমরা সেটাকে ধরতে পারি খুব আর্লি স্টেজে, এবং যখনই আমরা সেটা আর্লি স্টেজে ধরতে পারি সেটাকে কিওর করা সম্ভব। কোলন ক্যান্সারের স্ক্রিনিং করার কয়েকটি পদ্ধতি আছে। একটা হচ্ছে FIT বা ফিকাল ইমিউনো টেস্ট, আরেকটা হচ্ছে ফিকাল ইমিউনো টেস্ট প্লাস স্টুল ডিএনএ, আরেকটা হচ্ছে কোলোনোস্কোপি। এই তিনটেই প্রাইমারিলি টেস্ট আছে যেটা দিয়ে কোলন ক্যান্সার স্ক্রিনিং ডিটেক্ট করা হয়। যখনই কোলনে কোনো ক্যান্সার গ্রোথ এসছে তার থেকে ছোটখাটো অ্যামাউন্টে ব্লিডিং হয়, যেই ব্লিডিংটা আমাদের স্টুলের মধ্যে সবসময় বোঝা যায় না, কারণ মাইক্রোস্কোপিক অ্যামাউন্টে যদি থাকে সেটা স্টুলে আমাদের খালি চোখে দেখা সম্ভব না। তো এই মাইক্রোস্কোপিক অ্যামাউন্টে যদি ব্লিডিং হয় সেটাকে ডিটেক্ট করারই উপায় হচ্ছে ফিকাল ইমিউন টেস্ট। ফিকাল ইমিউন টেস্ট কিছুই না, স্টুলের মধ্যে ব্লাডটার এগেনস্টে কিছু অ্যান্টিবডি ডেভেলপ করা হয়, সেই অ্যান্টিবডি দিয়ে চেক করা হয় স্টুলের মধ্যে ব্লাড আছে। ফিকাল ইমিউন টেস্ট কাদের করা উচিত নয় প্রথমে বলে রাখি, যাদের ধরুন একটা এমন কোনো পেটের অসুখ আছে যাতে ক্রনিক্যালি ব্লিডিং হয়, যেমন ধরুন পেপটিক আলসার আছে, বা কারোর ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, বা কারোর ধরুন আনকন্ট্রোলড পাইলস আছে, তাদের ক্ষেত্রে নর্মালি কিন্তু স্টুলের মধ্যে ব্লাড থাকতে পারে। কাজেই সেক্ষেত্রে যদি আপনারা FIT টেস্ট করেন অবভিয়াসলি একটা ফলস পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। কিন্তু এগুলো যদি না থাকে, কি নর্মাল ইন্ডিভিজুয়ালে ফিকাল ইমিউন টেস্ট করাটা উচিত, এবং বয়স 50 বছরের ঊর্ধ্বে সবার এই টেস্টটি অ্যাটলিস্ট 2 বছর অন্তর অন্তর করা উচিত। যখনই ফিকাল ইমিউন টেস্ট পজিটিভ আসে তখন কিন্তু সেই টেস্টটাকে কনফার্ম করার জন্য একটা কোলোনোস্কোপি করা দরকার, কারণ দেখা গেছে অনেক ক্ষেত্রেই যে ফিকাল ইমিউনো টেস্টে যেহেতু সেন্সিটিভিটি খুব বেশি, অলমোস্ট 80% সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু পেটের কোলনের মধ্যে ক্যান্সার লুকিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। তো 50 বছর বয়সে ফিকাল ইমিউনো টেস্ট শুরু করবেন, 2 বছর অন্তর অন্তরও করা যায়, কিছু কিছু গাইডলাইন বলে প্রত্যেক বছর করা যায়, এবং এই জিনিসটা কন্টিনিউ করবেন যতদিন না আপনার বয়স 70 এর ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, তারপরে আর ফিকাল ইমিউনো টেস্ট করার কোনো দরকার পড়ে না। অনেকে প্রেফার করেন কোলোনোস্কোপি করে কোলন ক্যান্সার ডিটেক্ট করার চেষ্টা করেন, অনেকে স্ক্রিনিং করার চেষ্টা করেন। কোলোনোস্কোপিও একটি পদ্ধতি, কিন্তু যেহেতু কোলোনোস্কোপিতে একটা ইন্টারভেনশনের ব্যাপার আছে, যে পেশেন্টকে কোলোনোস্কোপটা দিয়ে দেখতে হয় ভেতরটা, ইন্টারভেনশনাল প্রসিডিওর অনেকে পছন্দ করেন না, সেজন্য কোলোনোস্কোপিটা অতটাও ফেভার্ড নয়। আর কোলোনোস্কোপি দিয়ে যদি স্ক্রিনিং করতেই হয় সেটা সাধারণত 5 বা 10 বছরে একবার করলেই হয়, প্রত্যেক বছর বা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর করার দরকার পড়ে না। তারপরে আসছি প্রস্টেট ক্যান্সার। ছেলেদের প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা 50 বছরের বেশি, যারা তাদের প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটাকে আগে থেকে
ডিটেক্ট করার একটা খুব ভালো উপায় হচ্ছে পিএসএ ব্লাডের মধ্যে বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। প্রত্যেক বছর 50 বছরের পরে ব্লাডের পিএসএ লেভেল চেক করা উচিত, এবং যদি পিএসএ লেভেল নর্মাল থাকে কন্টিনিউ করুন এই টেস্টিংটা বা স্ক্রিনিংটা। যদি অ্যাবনর্মাল বা বেশি থাকে তখন কিন্তু ইউরোলজিস্টের পরামর্শ করা দরকার, কারণ সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে দুটো কারণে পিএসএ যেটা ব্লাডে বাড়তে পারে। একটি হলো প্রস্টেটের সাইজ বেড়ে যাওয়া, যাকে আমরা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বলি, যেটা ঠিক ক্যান্সারাস নয়, কিন্তু তাতে সেটা থাকলে অনেক সময় ইউরিনারি প্রবলেম হতে পারে, তলপেটে ব্যথা, ইউরিন ফ্লোতে প্রবলেম হতে পারে, রাতে বারবার ইউরিন হচ্ছে, এইসব সমস্যাগুলো সেটিং করে। কাজেই সেইটা যদি আপনি আগে থেকে ধরতে পারেন অ্যাটলিস্ট সেটা ট্রিটমেন্ট করা যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আন্ডারলাইন প্রস্টেট ক্যান্সার যদি থাকে। ফরচুনেটলি প্রস্টেট ক্যান্সার খুব স্লো গ্রোয়িং ক্যান্সার, এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যাদের খুব লো রিস্ক প্রস্টেট ক্যান্সার তাদের কিন্তু সবসময় ট্রিটমেন্ট দরকার পড়ে না। কনফার্মেশনের জন্য বায়োপসি হয়তো লাগবে, কিন্তু বায়োপসির পরে অনেক সময় ফার্দার ট্রিটমেন্ট দরকার নাও হতে পারে। কিন্তু স্ক্রিনিং করাটা জরুরি, কারণ সবার তো আর খুব লো রিস্ক বা আর্লি স্টেজ থাকবে না, কারোর ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজেও জিনিসটা থাকতে পারে, সেটা আমরা স্ক্রিনিং এর মাধ্যমে ধরতে পারি। নেক্সট আসছে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের ব্যাপারে বলি যে সবার ক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সারের স্ক্রিনিং এর দরকার নেই, শুধু যারা হাই রিস্ক তাদের ক্ষেত্রেই দরকার। কিভাবে হাই রিস্ক ডিফাইন হয়? যদি ধরুন কারোর খুব স্ট্রং স্মোকিং হিস্ট্রি, ধরুন 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট খাচ্ছেন অনেক বছর ধরে, যেটাকে আমরা প্যাক ইয়ার্স বলি, 25 প্যাক ইয়ার্স বা 30 প্যাক ইয়ার্স, তো এইরকম পরিমাণে যাদের সিগারেট খাওয়ার ইনটেক, তাদের কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই ধরনের মানুষ যারা 50 বছরের বেশি, তাদের ক্ষেত্রে এই এলডিসিটি বা লো ডোজ সিটি স্ক্যান করে লাং ক্যান্সারের স্ক্রিনিং করা সম্ভব। 1 থেকে 2 বছর অন্তর অন্তর এই লো ডোজ সিটি স্ক্যান করা যায়। এতে খুব বেশি রেডিয়েশন এক্সপোজার হয় না, কিন্তু যদি কোনো ছোট্ট লাং ক্যান্সার ডেভেলপ করে থাকে সেটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারি। এটা আরো বেশি জরুরি, তার কারণ লাং ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে ধরা পড়ে, এবং যখনই বুঝতেই পারছেন যদি অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তার চিকিৎসার সাফল্য রেটও অনেক কম। অনেক সময় স্টেজ 4 হয়ে গেলে সেটাকে চিকিৎসা করে কিওর করাও সম্ভব হয় না। তো যাতে সেটাকে স্টেজ 1 স্টেজ 2 লেভেলে আমরা ধরতে পারি, তার জন্য আমাদের হাতে একমাত্র উপায় হচ্ছে এই লো ডোজ সিটি স্ক্যান। তো আপনার যদি খুব স্ট্রং স্মোকিং হিস্ট্রি থাকে, যেটা বললাম 30 প্যাক ইয়ার্স এর বেশি, এবং আপনার যদি বয়স 50 এর বেশি হয়, তাহলে 1 বছর বা 2 বছর অন্তর অন্তর অ্যাটলিস্ট লো ডোজ সিটি স্ক্যান করা উচিত। নেক্সট আসছি ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ম্যামোগ্রাফি একটি উপায় যেভাবে আমরা আগে থেকে ব্রেস্ট ক্যান্সার ধরতে পারি। ম্যামোগ্রাফি সাধারণত শুরু করা উচিত 45 ইয়ার্স এজের বাইরে। উপরে কাদের ক্ষেত্রে আরো আগে করবেন? যাদের ধরুন খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সারের বা ওভারিয়ান ক্যান্সার। স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি বলতে মা, মাসি, বোন, দিদি, এদের মধ্যে যদি কারোর ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, বা ধরুন পরিবারে কারোর কোনো ছেলের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারোর ছেলের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, বা সেই পরিবারে ধরুন অলরেডি কিছু ক্যান্সার রিলেটেড জিন, যেমন ধরুন BRCA1 বা BRCA2 জিন অলরেডি পজিটিভ আছে, এই সব ক্ষেত্রে কিন্তু 45 অব্দি ওয়েট না করে তার আগেই অ্যাটলিস্ট 35 ইয়ার্স অফ এজ থেকে ম্যামোগ্রাফি শুরু করা উচিত। ম্যামোগ্রাফি প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর করলেই হয়। অনেক রকমের ম্যামোগ্রাফি হয়, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, কিন্তু আপনি যে কোনো বেসিক ম্যামোগ্রাফি করলেই কিন্তু সেটা যথেষ্ট সেন্সিটিভ ব্রেস্ট ক্যান্সার ধরার ব্যাপার। এবং এই ম্যামোগ্রাফির স্ক্রিনিং যেটা, সেটা কন্টিনিউ করা উচিত যতদিন না আপনার 65 to 70 ইয়ার্স অফ এজ হচ্ছে, তারপরে আপনি ডিসকন্টিনিউ করে দিতে পারেন। তো আমরা যদি সামারাইজ করি পুরো ব্যাপারটা, এই 4-5টি ক্যান্সার আছে যেগুলো স্ক্রিনিং এর মাধ্যমে আমরা অনেক আগে, অনেক আর্লি স্টেজে ধরতে পারি, এবং আর্লি স্টেজে ধরতে পারলে সেগুলোকে কিওর করতে পারি। কি ক্যান্সার? কোলন, ব্রেস্ট, সার্ভিক্স, প্রস্টেট এবং লাং। এবং এই প্রত্যেকটা ক্যান্সারেরই যে স্ক্রিনিং টেস্টগুলো আছে, এগুলো কোনোটাই কিন্তু কোনো বেদনাদায়ক স্ক্রিনিং টেস্ট নয়। কোলনের ক্ষেত্রে একটি স্টুল টেস্ট, যেটা বললাম FIT। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে প্যাপ স্মিয়ার, সেটাও পেইনলেস। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ম্যামোগ্রাফি, সেটাও পেইনলেস। লাং এর ক্ষেত্রে লো ডোজ সিটি, সেখানে তো কোনো বডিতে ছোঁয়ারই ব্যাপার নেই, পুরোটাই একটা সিটি স্ক্যানের মাধ্যমে হবে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পেইনলেস, এবং প্রত্যেকটা স্ক্রিনিং টেস্ট আপনার আশেপাশের যে কোনো স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক
ডায়াগনস্টিক সেন্টারেই করা সম্ভব। দরকার পড়লে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তার সঙ্গে তার প্রেসক্রিপশনে যদি লেখা থাকে আরো ইজিলি জিনিসটা করা সম্ভব। তো আমার মতে আজকেই সচেতন হন। আপনি যদি এই বয়সের যেই গ্রুপগুলো বললাম প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে, সেই বয়সে বিলং করেন, আপনি যদি রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, তাহলে প্লিজ দেরি করবেন না, ক্যান্সার স্ক্রিনিং শুরু করুন। এই একটাই উপায় আছে যেভাবে আমরা আগে থেকে ক্যান্সারকে ধরতে পারি। কিছু লেটেস্ট আপডেটস এর ব্যাপারে বলি। যেমন ধরুন, আমেরিকাতে একটি ব্লাড টেস্ট নতুন করে আবিষ্কার হয়েছে রিসার্চের মাধ্যমে, মাল্টি প্যারামেট্রিক জেনোমিক টেস্ট বলে। তাতে কিছুই না, যে ধরুন যে কোনো ক্যান্সার যখন শরীরে হয়, সেই ক্যান্সারের কিছু জেনোমিক সিগনেচার্স থাকে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষের একটা পার্টিকুলার সিগনেচার থাকে, সেরকম প্রত্যেকটা ক্যান্সারের একটা জেনোমিক সিগনেচার বা প্রোটিওমিক সিগনেচার থাকে। তো এই মাল্টি প্যারামেট্রিক ওমিক টেস্ট গুলো কি করা হয়, যে ব্লাড স্যাম্পল থেকে ডিএনএ যেসব ডিএনএ ব্লাড স্যাম্পলের মধ্যে সার্কুলেট করছে, সেই ডিএনএ গুলোকে এক্সট্রাক্ট করা হয় এবং সেগুলোকে সিকোয়েন্স করা হয়, যেটা হলো নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এবং সেই সিকোয়েন্সিং করে দেখার চেষ্টা করা হয় যে তার মধ্যে এমন কোনো ডিএনএ সিকোয়েন্স আছে কিনা যেটা কোনো একটা পার্টিকুলার ক্যান্সারের জেনোমিক সিকোয়েন্সের সঙ্গে ম্যাচ করছে। যদি ম্যাচ না করে তাহলে ধরতে হবে সেই টেস্টটা নেগেটিভ। যদি ম্যাচ করে তাহলে আমাদের সেই পার্টিকুলার যেই অর্গানের সঙ্গে ম্যাচ করছে জেনোমিক সিগনেচারটা, ধরুন কথা বলছি, কারোর একজন ব্লাড টেস্ট করে ধরা পড়লো যে তার এই জেনোমিক সিগনেচারটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে ম্যাচ করছে, তখন কিন্তু তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে কিনা সেটা দেখার জন্য ফার্দার টেস্ট, যেমন ধরুন সিটি স্ক্যান বা এমআরআই বা কিছু টিউমার মার্কার্স, তখন সেইগুলো করা উচিত দেখার জন্য যে পেটের মধ্যে ছোট্ট কোনো ক্যান্সার লুকিয়ে আছে কিনা। তো এই টেস্টটা আমেরিকাতে ওয়াইডলি অ্যাভেলেবল, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় এখন অনেক জায়গাতে এসে গেছে, অনেক গাইডলাইনেও আস্তে আস্তে আসতে শুরু করেছে। এখনই আমি এটাও বলবো না যে এটা একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হওয়া উচিত, কিন্তু ডেফিনেটলি এগুলো গাইডলাইনে আস্তে আস্তে চলেও আসবে। এবং যদি সেটা আসে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই একটা ভালো ব্যাপার, কারণ একটি ব্লাড টেস্টের মাধ্যমেই আপনি জানতে পেরে যাবেন যে খুব আর্লি স্টেজে আপনার ভেতরে কোনো ক্যান্সার গ্রো করছে কিনা। ভিডিওটা শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।